বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 9 মে 2026। আমরা বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের আজকে আমরা সাক্ষ্য আইনের ক্লাস শুরু করতে যাচ্ছি দেখেন, এবং আজকে আমরা সাক্ষ্য আইনের 8ম ক্লাস শুরু করব। আজকে আমরা আলোচনা করতেছি প্রমাণের দায়ভার। ধারা 101 থেকে 114 বাংলায় বলে প্রমাণের দায়ভার, ইংরেজিতে বলে বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফের বিষয়বস্তু হলো যে কোনো মামলা কে প্রমাণ করবে। বাদী যদি মামলা করে, দেওয়ানি মামলা করলে এটা কে প্রমাণ করবে, ফৌজদারি মামলা যদি করে এটা কে প্রমাণ করবে, এই বিষয়গুলা জানা যাবে 101 থেকে 114 ধারার মধ্যে। তো সাধারণ নিয়ম হলো, শুনে রাখেন, সহজ কথা, মামলা যিনি করবে প্রমাণ করবেন তিনি, তাতে দেওয়ানি মামলা হোক আর ফৌজদারি মামলা হোক। দেওয়ানি মামলা করলেও প্রমাণের দায়ভার বাদীর উপর, আর ফৌজদারি মামলা করলেও প্রমাণের দায়ভার ওই মানে রাষ্ট্রপক্ষের বা নালিশকারী পক্ষের উপর। এটা কোনোদিনই চেঞ্জ হবে না, কখনোই কি হবে না, চেঞ্জ হবে না। এখন আমাদের আইন, প্রচলিত আইন, যে আইন আমাদের যে বিধিবিধান আছে প্রচলিত বিচার ব্যবস্থায়, এখানে প্রমাণের পদ্ধতি মানে ফৌজদারি মামলা প্রমাণ করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট, নিরঙ্কুশ প্রমাণ। মানে এখানে রাষ্ট্রপক্ষকে 100% প্রমাণ করতে হবে যে আসামি অপরাধ করেছে। এখানে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে, এই সন্দেহের সুবিধা, বেনিফিট অফ দ্য ডাউট পাবে আসামি। বুঝছেন? উদাহরণস্বরূপ, আমরা ক্রিকেট খেলা আপনারা দেখছেন কিনা, ক্রিকেট খেলায় ধরেন একটা রান আউটের আবেদন করছে, রান আউট। এখন রান আউটে বোঝা যাচ্ছে না যে ব্যাটসম্যান কি ওই দাগ ছুঁইছে কি ছয় নাই, ক্যামেরা সব অ্যাঙ্গেল দেখেও কি বোঝা যাচ্ছে না। যখন বোঝা যাচ্ছে না, তখন এই বেনিফিট অফ দ্য ডাউটের সুবিধা পাবে ব্যাটসম্যান, যে তখন তারে আউট দেওয়া হবে না, আউট দেওয়া হবে না। ঠিক একইভাবে ফৌজদারি মামলায় যদি এরকম পদ্ধতি দেখা যায় যে 100% নিশ্চিত হওয়া যাচ্ছে না যে আসামি অপরাধ করছে, যদি 99%ও যায়, 1% হয় নাই, তবুও খালাস পাওয়ার হকদার আসামি। কারণ আইনের ন্যাচারাল জাস্টিসের নিয়ম হলো যে দরকার হইলে আপনি 10 জন অপরাধীরে ছেড়ে দেন, কিন্তু একজন নিরপরাধীরে সাজা দেওয়া যাবে না। বুঝতে পারছেন? অপরদিকে দেওয়ানি মামলার প্রমাণের মানদণ্ড হলো ব্যালেন্স অফ প্রবাবিলিটিস। ব্যালেন্স অফ প্রবাবিলিটিস অর্থাৎ আপনি মামলা করে 100%-এর মধ্যে যদি আমি 51 ভাগ দেখাইতে পারি, তাহলে ডিক্রি আমার। এই জায়গায় আমার 100%-এর দরকার নাই। বুঝেন কিনা? 100 ভোটের মধ্যে কয় ভোট লাগে জিততে? 51। তাহলে দেওয়ানি মামলা হচ্ছে ব্যালেন্স অফ প্রবাবিলিটিস, আর ফৌজদারি মামলা হচ্ছে কি, যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করতে হবে। এই যে একটু আসি দেখেন, প্রমাণের দায়ভার। সাধারণ অর্থে প্রমাণের দায়ভার অর্থ হলো প্রমাণ দাখিলের দায় বা দায়িত্ব। প্রমাণের দায়ভার অর্থ হলো মকদ্দমার কোনো পক্ষের কোনো বিচার্য তথ্য বা তথ্যাবলী প্রমাণ করার দায়িত্ব। সো আমরা এখানে চলে আসি প্রমাণের মানদণ্ড। একটি বিষয় কখন প্রমাণিত হয়েছে বা একটি বিষয় কখন প্রমাণিত বলে আদালত গণ্য করবে, তা প্রমাণের মানদণ্ডের উপর নির্ভর করে। অর্থাৎ কোনো পক্ষ কোনো একটি বিষয়কে এমন পর্যায়ে প্রমাণ করবে যেন আদালত বিষয়টি প্রমাণিত বলে গণ্য করতে পারে। ফৌজদারি বা দেওয়ানি মামলা প্রমাণের পরিমাণ বা মাত্রার গোল দিবেন। 2টি মানদণ্ড আছে। কয়টা? 2টা। প্রথমে 1 নাম্বার দেখেন, ফৌজদারি মানদণ্ড বা আন্ডারলাইন করবেন, যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ বা সন্দেহাতীত প্রমাণ, প্রুফ বিয়ন্ড রিজনেবল ডাউট। সো আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ফৌজদারি মামলা প্রমাণ করতে হবে কিভাবে? যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে। আর দেওয়ানি মানদণ্ড বা সম্ভাব্য ভারসাম্যপূর্বক প্রমাণ, অন ব্যালেন্স অফ প্রবাবিলিটিস। তাহলে পরীক্ষায় যদি আসে যে দেওয়ানি মামলা কিভাবে প্রমাণ করতে হবে, ফৌজদারি মামলা কিভাবে প্রমাণ করতে হবে, আশা করি পারবেন নাকি? এখন দেখেন ফৌজদারি মামলার মানদণ্ড। এই যে দেখেন, আইন বিজ্ঞানের একটি মৌলিক নীতি হলো যে একজন, আন্ডারলাইন করেন, অভিযুক্তকে নির্দোষ বলে গণ্য করা যতক্ষণ পর্যন্ত না সে বিচারের মাধ্যমে দোষী বলে প্রমাণিত হয়। ফৌজদারি মামলার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির দোষ যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে, এই যে আন্ডারলাইন করবেন, যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে, প্রুফ বিয়ন্ড রিজনেবল ডাউট করতে হবে। যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে হলো এমন একটি সন্দেহ যার জন্য কোনো যুক্তি দেখাতো যায়। সুতরাং যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ বা সন্দেহাতীত প্রমাণ অর্থ হলো এমন প্রমাণ যেখানে কোনো যুক্তি দেখানো যায় না। ফৌজদারি মামলায় যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে অভিযুক্তকে দোষী বলে প্রমাণের ভার প্রসিকিউশন পক্ষের। কার উপরে? প্রসিকিউশন মানে হলো রাষ্ট্রপক্ষ।
বা বাদী পক্ষ, এবং এই প্রমাণের ভার কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ রাষ্ট্রপক্ষ বা অভিযোগকারী পক্ষ সর্বদা প্রমাণ করবে যে অভিযুক্ত ব্যক্তি দোষী। ফৌজদারি মামলায় অভিযুক্তকে নির্দোষ প্রমাণ করার ভার অভিযুক্ত ব্যক্তির উপর বর্তায় না। আপনি মামলা করছেন আসামির বিরুদ্ধে, আসামির কিছু করার দরকার নাই, আসামি জেলে যাক হাজতে যাক, সে খালি চুপচাপ আছে, এক সময় সে খালাস পাবে যদি বাদী মামলা প্রমাণ করতে না পারে। দেওয়ানি মামলায় প্রমাণের মানদণ্ড দেখেন। দেওয়ানি মামলায় প্রমাণের মানদণ্ড হলো সম্ভাব্য ভারসাম্যপূর্বক প্রমাণ, অন ব্যালেন্স অফ প্রবাবিলিটিস বলে গণ্য হয়। দেওয়ানি মামলায় প্রমাণের প্রাথমিক দায়ভার বাদীর উপর বর্তায়। তাহলে আমি যে কথা বললাম যে প্রমাণের দায়ভার যে মামলা করবে তার, এটা কোনোদিনে কি হয় না, পরিবর্তন হয় না। তো এখানে দুইটা বিষয় বলছে, বার্ডেন অফ প্রুফ এন্ড ওনাস অফ প্রুফ। একটা হলো প্রমাণের দায়ভার, একটা হলো প্রমাণের দাখিলের দায়িত্ব। মানে আপনার না বুঝলেও চলবে, তারপরও ব্যাখ্যার সুবিধার্থে বলতেছি। বার্ডেন অফ প্রুফ দ্যাট মিন্স প্রথম যে মামলাটার যিনি করছে তাকেই প্রমাণ করতে হবে, এটা কোনোদিনে চেঞ্জ হবে না। কিন্তু মামলা করার পরে দেখা গেল যে এক অপরপক্ষ আইসা একটা দাবি করছে, অপরপক্ষ বলতেছে যে এই অপরাধ যখন সংঘটিত হয়েছে আমি এই জায়গায় ছিলাম না, আমি ছিলাম অন্যত্র, আমি ছিলাম অন্যত্র। তাহলে বাদী তো মামলা করছে, এই পর্যন্ত মামলা প্রমাণ করা লাগবে বাদীর, কিন্তু আসামি এসে বলতেছে যে আমি ছিলাম অন্যত্র। তাহলে এই ক্ষেত্রে প্রমাণ দাখিলের দায়িত্ব তার, আসামির, যে দাবি করবে তার। এটার বলে ওনাস অফ প্রুফ। সো বার্ডেন অফ প্রুফ, ওনাস অফ প্রুফ না বুঝলেও সমস্যা নাই, আমরা সরাসরি আসল জায়গায় আসি, 101 ধারায় আসি। আসেন 101 ধারায় মামলা প্রমাণের দায়ভার, বার্ডেন অফ প্রুফ বলতে আন্ডারলাইন করেন, মামলা প্রতিষ্ঠা করার দায়িত্ব, বার্ডেন অফ এস্টাবলিশিং এ কেস বোঝানো হয়েছে। অর্থাৎ প্লিডিংসে বা অভিযোগে বা এজাহারে যে দাবি করা হয় তা প্রমাণের দায়ভার সর্বদা দাবিকারী পক্ষের, এটা কখনো পরিবর্তন হয় না। আমরা এখানে খুব মনোযোগ দিয়ে পড়বো 101 ধারা অনুযায়ী। 101-এর পাশে লেখেন বার্ডেন অফ প্রুফ, লিখে রাখেন। 101-এর টাইটেল হলো বার্ডেন অফ প্রুফ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বার্ডেন অফ প্রুফ কত ধারায় আছে, 101 ধারা, 101। একশো এক ধারা দেখেন, যিনি কোনো বিষয়ের অস্তিত্ব বললেন, যিনি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে তদুপরি নির্ভরশীল কোনো আইনগত অধিকার বা দায় সম্পর্কে, অধিকার বা দায় আন্ডারলাইন করেন, আইনগত অধিকার বা দায় সম্পর্কে আদালতের গোল দিবেন রায় কামনা করে। তাহলে গোল হয়েছে কয়টা? দুইটা। এক হলো কোনো অস্তিত্ব দাবি করে আদালতের কি দাবি করে? রায় কামনা করে। তিনি সেই বিষয়ের অস্তিত্ব অবশ্যই প্রমাণ করবে। আমি দাবি করতেছি ফেরদৌস অমুকরে ঘুষি দিছে, এই জন্য ফেরদৌসের শাস্তি চাই। তাহলে এই জায়গায় অস্তিত্ব দাবি করতেছি ফেরদৌস ঘুষি দিছে, এই জন্য ফেরদৌসের শাস্তি চাই, আদালতে রায় কামনা করছি। তাহলে ফেরদৌস যে ঘুষি দিছে এটা আমারই প্রমাণ করা লাগবে। আমি দাবি করতেছি যে প্রভাস তার প্রতিবেশীরে বেদখল করছে, তাহলে এই কারণে আমি আদালতের রায় চাচ্ছি। তাহলে এখানে অস্তিত্ব কি? প্রভাস বেদখল করছে, আর আদালতের রায় কামনা করতেছি। তাহলে প্রভাস যে বেদখল করছে এটা যে মামলা করছে তারই প্রমাণ করা লাগবে। কোন ব্যক্তি যখন কোনো বিষয়ের অস্তিত্ব প্রমাণ করতে বাধ্য থাকে তখন বলা হয় যে বিষয়টি প্রমাণ করার দায়িত্ব সেই ব্যক্তির উপর ন্যস্ত। তাহলে আমরা মনে রাখবো 101, যদি কোনো ব্যক্তি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করে সেই বিষয়ের অস্তিত্ব তাকেই প্রমাণ করতে হবে। কত ধারা? 101। কত ধারা? 101। বার্ডেন অফ প্রুফ কত? 101। উদাহরণ দেখেন, এ বলে যে বিসি কে হত্যা করেছে, এ বলতেছে যে বিথিকা চন্দনকে হত্যা করেছে। এ আদালতের নিকট বিথিকার শাস্তির জন্য রায় কামনা করে, এ বলতেছে যে বিথিকার শাস্তি হোক। বিথিকা যে চন্দনকে হত্যা করেছে তা প্রমাণের দায়ভার কার উপর বর্তায়? এর উপর, কারণ সে তো অস্তিত্ব দাবি করে রায় কামনা করেছে। আমরা 102 ধারায় চলে আসি। তাহলে আমরা 101 ধারা মনে রাখবো দুইটা শব্দ দিয়ে, অস্তিত্ব আর রায়। যদি কোনো ব্যক্তি আদালত কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করে তাহলে সেই বিষয়ের অস্তিত্ব তাকেই প্রমাণ করতে হবে। কত ধারা? 101 ধারা। 101 ধারা জীবনও চেঞ্জ হয় না, মানে এটা সর্বদাই যিনি মামলা করছে তারই প্রমাণ করা লাগবে। এবার আসেন 102। 102 ধারায় প্রমাণের দায়ভার বলতে আন্ডারলাইন করেন প্রমাণ দাখিলের দায়িত্ব, দ্য বার্ডেন অফ ইন্ট্রোডিউসিং এভিডেন্স বোঝানো হয়েছে।
প্রমাণ দাখিল করার দায়িত্ব উভয় পক্ষের দাখিল করা প্রমাণের উপর ভিত্তি করে ক্রমাগত পরিবর্তিত হতে থাকে। কিভাবে? 102 ধারাটা একটু পড়ি আগে দেখেন। 102 ধারা অনুযায়ী মামলার বা মামলার কার্যক্রমে গোল দিবেন কোনো পক্ষ হতে সাক্ষ্য দেওয়া না হলে, কোনো পক্ষ হতে সাক্ষ্য দেওয়া না হলে গোল দিছেন। মামলা বা মামলার কার্যক্রমে কোনো পক্ষ হতে সাক্ষ্য দেওয়া না হলে যে পক্ষ গোল দিবেন মামলায় পরাজিত হবে। পরাজিত শব্দটা গোল। মামলার বিষয়বস্তু প্রমাণের দায়ভার সেই পক্ষের উপর বর্তায়। আগের 101 ছিল যে কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে আদালতে রায় কামনা করছে, এটা হলো 101। আর 102 এর বিষয়বস্তু হলো কোনো পক্ষ থেকে যদি কি দেয়া না হয়, সাক্ষ্য দেয়া না হয়, যিনি পরাজিত হবে মামলার সেই বিষয়টা সেই প্রমাণ করবে। কিভাবে? এইভাবে চিন্তা করি আসেন। বাদী মামলা করছে, 101 ধারা অনুসারে মামলা প্রমাণ করবে কে? বাদী। এখন বাদী মামলা করার পরে ধরেন বাদীও কোনো সাক্ষ্য দেয় নাই, বিবাদীও কোনো সাক্ষ্য দেয় নাই, তাহলে মামলায় পরাজিত হবে কে? যদি বলেন স্যার কেন মামলা পরাজিত হবে বাদী? কেন? যিনি মামলা করছে তিনিই তো প্রমাণ করবেন। এখন তিনিও সাক্ষ্য দেয় নাই, বিবাদীও সাক্ষ্য দেয় নাই, তাহলে পরাজিত হবে বাদী। তাহলে মামলা প্রমাণের দায়ভার কার? বাদীর। এটা হলো 102। আবার বুঝাই, অন্যভাবে বুঝাই। ধরেন বাদী বলতেছে যে আমি বিবাদীর কাছে 5 লক্ষ টাকা পাই। এই যে বিবাদী আমার কাছে স্ট্যাম্প দিয়ে টাকা নিচ্ছে, দেখেন স্ট্যাম্পে সিগনেচার আছে বিবাদীর। তাহলে বাদী যদি এই মামলা করে, তাহলে বিবাদী যে আসলে তার কাছ থেকে 5 লক্ষ টাকা নিছে, এই সিগনেচার যে বিবাদীর, এটা প্রমাণ করবে কি? বাদী। আচ্ছা, বিবাদী এসে বলতেছে হ্যাঁ ইওর অনার, এই যে স্ট্যাম্পে যে সিগনেচার, এটা আমারই সিগনেচার, তবে এই সিগনেচার বাদী আমার কাছ থেকে প্রতারণা করে নিছে। ওর বাড়ি একদিন বেড়াইতে গেছিলাম, আমারে মদ টদ খাওয়াইয়া আমার কাছ থেকে সিগনেচার নিয়ে নিছে, সিগনেচার আমারই। তাহলে বাদী যেটা দাবি করছে সিগনেচারের কথা, বিবাদী সেটা কি করছে? অস্বীকার করে নাই, স্বীকার করছে। বলছে না সিগনেচার আমার, সিগনেচার আমার দাবি করে বিবাদী আবার নতুন আর একটা দাবি করছে যে আমার এই সিগনেচার সে নিছে কেমনে? প্রতারণা করে। এখন তাহলে নতুন দাবিটা কে করছে? বিবাদী। এখন বাদী বলতেছে না আমি তোমার সাথে এই ইওরনার এই যে দেখেনি স্বীকার করছে, ওর সাথে আমি কোনো প্রতারণা করি নাই। তাহলে বাদী প্রতারণার বিষয়টা অস্বীকার করতেছে, তাহলে প্রতারণা দাবি করছে কে? বিবাদী। তাহলে প্রতারণা যে আদৌ আছে কিনা কে প্রমাণ করবে? বাদী না, বিবাদী। যে প্রতারণার বিষয় দাবি করছে সে। আমি একটা বিষয় দাবি করলে অপর পক্ষ তো অস্বীকার করবে, এটাই তো স্বাভাবিক। তাহলে যে দাবি করবে প্রমাণের দায়ভার তার। আবার বুঝেন, বাদী দাবি করছে টাকা পাই 5 লাখ, এই স্ট্যাম্প বলে বিবাদী এসে বলতেছে স্ট্যাম্পের সিগনেচার আমার, মানে সে পরোক্ষভাবে স্বীকার করে নিছে। তবে স্ট্যাম্পের সিগনেচার কেমনে নিছে? প্রতারণা করে। বিবাদী নতুন একটা দাবি করলো, বাদী বলতেছে যে না এখানে কোনো প্রতারণা নাই। এই পর্যন্ত দুইজন থেমে গেছে। প্রতারণা প্রমাণের দায়িত্ব কার? বিবাদী, যিনি দাবি করছে তিনি। দুইজন থেমে যাওয়ার পর মামলার এই পর্যায়ে বাদী পক্ষ সাক্ষ্য দেয় নাই, বিবাদী পক্ষ সাক্ষ্য দেয় নাই, তাহলে হারবে কে জানেন? পরাজিত হবে কে? বিবাদী। কারণ সে প্রতারণার বিষয়টা প্রমাণ করতে পারে নাই, অপরদিকে সিগনেচারের কথা স্বীকার করে নিছে। তাইলে আমরা জানি যে কোনো মামলায় যদি কোনো পক্ষ সাক্ষ্য না দেয়, যিনি পরাজিত হবে প্রমাণের দায়ভার তার। 102। তাহলে এই জায়গা প্রমাণের দায়ভার কার? বিবাদী। কত ধারা? 102। যারা বুঝেন না এবার বলি, কোন মামলায় কোন পক্ষ যদি সাক্ষ্য না দেয়, যিনি পরাজিত হবে প্রমাণের দায়ভার তার। কত ধারা? 102। 101 এর কোন বিষয়ের অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করছে 101। 102 হলো কোন মামলায় যদি কেউই সাক্ষ্য না দেয়, যে পরাজিত হবে মামলা প্রমাণের দায়ভার তার। কত ধারা? 102। এই যে দেখেন উদাহরণ, বন্ডে বকেয়া অর্থ আদায়ের জন্য এ বি এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করছে। আরিফ মামলা করছে বিথিকার বিরুদ্ধে। বিথিকা বন্ডের বিষয়টি স্বীকার করে, মানে ওই বন্ডের কথা সে স্বীকার করছে, কিন্তু দাবি করে যে প্রতারণার মাধ্যমে আরিফ বন্ডটি সম্পাদন করে। কিন্তু বলছে যে বন্ডের কথা সত্য, বন্ডের সিগনেচার আমার, কিন্তু এই বন্ড সম্পাদন করছে কেমনে? প্রতারণা করে। আরিফ প্রতারণার বিষয়টি স্বীকার করে, অস্বীকার করে। আরিফ যদি স্বীকার করতো প্রতারণার কথা, তাহলে আবার ওই বিবাদী প্রমাণ করা লাগতো না, কারণ তো সে স্বীকারই করে নিছে। আরিফ প্রতারণার বিষয়টি অস্বীকার করে। যদি কোনো পক্ষ সাক্ষ্য প্রদান না করে, তাহলে প্রতারণার বিষয়টি প্রমাণিত হবে না, এবং এই কারণে মামলায় আরিফ জয়ী হবে। যেহেতু বিথিকা পরাজিত হবে, তাই এই ক্ষেত্রে প্রমাণের ভার বা প্রমাণ দাখিল করার দায়িত্ব কার উপর বর্তায়? বিথিকার উপর। বোঝেন নাই বোধহয় না? একটা মামলায় যদি কোনো পক্ষই সাক্ষ্য প্রদান করা
না হয় যিনি মামলায় পরাজিত হবে প্রমাণের দায়ভার তার। এখন অনেকে আবার বলবেন কি, মামলা মানে পড়ার সময় আপনার মাথায় আসবে, স্যার কোনো পক্ষ যদি সাক্ষ্য নাই দেয়, কোনো পক্ষ যদি সাক্ষ্য নাই দেয়, মামলায় পরাজিত হয়ে গেল, তাহলে আবার কেমনে প্রমাণ করবে? এই কথা মাথায় আসছে না ভাই? এই জায়গা তো কোনো পক্ষ সাক্ষ্য না দিলে মামলা তো শেষ হয় না, এটা তো আপনাদের সম্ভাবনার কথা বলতেছে, যে কোনো পক্ষ যদি সাক্ষ্য না দেয় তাহলে যিনি মামলায় পরাজিত হবে প্রমাণের দায়ভার তার। তার মানে এই না যে কোনো পক্ষ সাক্ষ্য দেয় নাই আর মামলা অলরেডি রায়টাই হয়ে গেছে। বোঝানো হচ্ছে যে কোনো পক্ষ যদি সাক্ষ্য না দেয়, যিনি মামলায় পরাজিত হবে প্রমাণের দায়ভার তার। দোকানে খাইতে গেছেন, আমি একটা কথা এইভাবে বলি, দোকানে খাইতে গেছেন, বলতেছে 1 ঘন্টা পর্যন্ত যে খাইতে পারবে বিল দেওয়া লাগবে তার। এটা সম্ভাবনার কথা আগে থেকে জানাই গেছেন, এমন না যে 1 ঘন্টা খাওয়ার পর সিদ্ধান্তটা হয়েছে। সম্ভাবনা বললাম যে 1 ঘন্টার যে খাইতে পারবে তার ওই জায়গা বিল দিবে, তার মানে আগে থেকে আপনারে জানাই দেওয়া হলো। তাহলে এই বিষয়টা এখানে তাই যে কোনো পক্ষ যদি মামলায় পরাজিত হয় তাহলে মামলা প্রমাণের দায়ভার তার। আচ্ছা আসেন, তো জেনে রাখা ভালো। দেখেন তাহলে একটা জিনিস দেখেন, জেনে রাখা ভালো, তো 101 ধারায় প্রমাণের দায়ভার কখনো পরিবর্তন হয় না, কিন্তু 102 ধারায় প্রমাণের দায়ভার কি হয়? পরিবর্তন হয়, কখনো বাদীর উপর কখনো বিবাদীর উপর। কিন্তু 101 মামলা যিনি করছে প্রমাণের দায়ভার তার। আর 102 কোনো পক্ষ সাক্ষ্য না দিলে মামলা যিনি পরাজিত হবে প্রমাণের দায়ভার তার। আমার এই 101 থেকে 114 এই ধারাগুলো খুবই গুরুত্বপূর্ণ, লিখিত পরীক্ষায় আসে। এবং এটার মনে রাখার টেকনিক হলো ওই যে উদাহরণ আর ওই শব্দ। অস্তিত্ব দাবি করে রায় কামনা করছে 101, কোনো পক্ষই সাক্ষ্য না দিলে মামলায় পরাজিত হবে যিনি, তিনি সাক্ষ্য করবে, প্রমাণ দিবে 102। বিগত বছরের প্রশ্ন বেশ কতগুলো আছে, পড়ে নিয়েন, এগুলো ইম্পর্টেন্ট। যদি না বোঝেন সামনে গিয়ে বোঝাবো। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 কত অধ্যায়ে প্রমাণের ভার সংক্রান্ত বিধান আছে? এটা ইম্পর্টেন্ট। অধ্যায় কত? 7। এবং 2 নাম্বারটাও ভিবিআই, সাক্ষ্য আইনে প্রমাণের ভার সংক্রান্ত ধারাসমূহ হলো ধারা 101 থেকে কত? 114। যদিও বার্ডেন অফ প্রুফ আমরা পড়বো 101 থেকে 112, বাট এই অধ্যায়টা কিন্তু 101 থেকে 114। যদি পরীক্ষায় প্রশ্ন আসে উত্তর হবে 101 থেকে 114। এ জায়গায় অনেক প্রশ্ন আছে, কষ্ট করে পড়ে ফেলবেন। বিশেষ করে আমি যদি বলি 7, 3, 7, 11, 12, 14, 16, 17, 18, 19 এগুলো সব ইম্পর্টেন্ট। চলে আসি আমরা 103-এ। দেখেন, কোন নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়ভার, বার্ডেন অফ প্রুফ অ্যাজ টু পার্টিকুলার ফ্যাক্ট, আন্ডারলাইন করেন, ইংরেজিটাও মনে রাখতে হবে, বাংলাটা সহ টাইটেল। কোন নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়ভার, কোন নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়ভার, এটা গোল্ডেন, বিষয় প্রমাণের দায়ভার, বিষয়, কোন নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়ভার সেই ব্যক্তির উপর বর্তায় যে আদালতকে উক্ত বিষয়ের গোল দিবেন অস্তিত্ব বিশ্বাস করাতে চাই। অস্তিত্ব শব্দটা 101-এও কিন্তু আছে। 101-এ আছে যে কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করছে, আর এই জায়গা বলছে যে কোনো নির্দিষ্ট বিষয়, পুরো মামলা না, কোন নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়ভার সেই ব্যক্তির উপর বর্তায় যে আদালতকে ওই বিষয়ের অস্তিত্ব বিশ্বাস করাইতে চাই। যদি সম্পূর্ণ মামলার অস্তিত্ব দাবি করে রায় কামনা করছেন তাহলে 101। আর মামলায় কোনো একটা নির্দিষ্ট বিষয়ের অস্তিত্ব দাবি করে, মানে নির্দিষ্ট তথ্য বিষয় প্রমাণের জন্য কোনো বিষয়ের অস্তিত্ব আছে বলে দাবি করতেছেন, তাহলে এলো 103। কিরকম? এই যে দেখেন, যদি আইনে বিধান থাকে যে নির্দিষ্ট তথ্য কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক প্রমাণ করতে হবে, তাহলে উক্ত তথ্য প্রমাণের দায়ভার উক্ত ব্যক্তির উপর বর্তায়। কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ করতে চাইলে তাকে অবশ্যই তা প্রমাণ করতে হবে। যেমন ভাড়া হিসেবে প্রদত্ত তথ্য প্রমাণ করার দায়িত্ব কার? ভাড়াটিয়ার। 103-এর মূল বিষয়বস্তু হলো, এই জায়গায় 2টা উদাহরণ আছে। 1, যিনি মামলা করছে তিনি বলতেছে যে দিনেশ চুরির কথা বিমল সাহেবের কাছে স্বীকার করছে, দিনেশ চুরির কথা বিমল সাহেবের কাছে স্বীকার করছে।
তাহলে দিনের যে আসলেই বিমল সাহেবের কাছে স্বীকার করছে এটা হলো 103, আর মামলা যিনি করছে তারই মামলার বিষয়টা প্রমাণ করতে হবে, এটা হলো 101। বুঝেন কিনা? তাহলে এখানে 103-এর উদাহরণ দুইটা, যে অমুক অমুকের কথা, অমুক এই কথাটা তমুকের কাছে বলছে, তাহলে যে দাবি করছে অমুক তমুকের কাছে বলছে, এটা তারই প্রমাণ করতে হবে 103। আর একটা হলো প্লি অফ এলিবি, অন্যত্র। বিবাদী এসে বলতেছে যেদিন ঘটনা ঘটছে আমি ছিলাম অন্যত্র, মানে নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়ভার ওই ব্যক্তির উপর বর্তায় যে আদালতকে তার অস্তিত্ব বিশ্বাস করাতে চায়। তাহলে নির্দিষ্ট তথ্য মানে কি? সে বলতেছে আমি ছিলাম অন্যত্র, তাহলে সে যে অন্যত্র ছিল এটা কাকেই প্রমাণ করতে হবে? তাকে। এখন এই অন্যত্রটা কি পুরো মামলারে পুরো মামলারে বোঝাচ্ছে? না, এটা মামলার নির্দিষ্ট কোনো অংশ, নির্দিষ্ট কোনো একটা দাবি। তাহলে বাদী দাবি করতে পারে যে অমুক আসামি চুরির কথা অমুকের কাছে স্বীকার করছে, এটা বাদীকেই প্রমাণ করতে হবে। আসামি দাবি করতেছে যে আমি অন্যত্র ছিলাম, এটা কাকে? আসামিকেই প্রমাণ করতে হবে। বিষয়টা এরকম, যদি বলি বাদী মামলা করছে, এই মামলাটা বাদীকেই প্রমাণ করতে হবে 101, আর বাদী মামলা করে বলছে যে আসামি চুরির কথা অমুকের কাছে স্বীকার করছে, জাস্ট এইটুক বলতেছে, পুরো মামলা তো তার প্রমাণ করতে হবেই, সেটা কত? 101। আর সে বলতেছে যে অমুক চুরির কথা অমুকের কাছে বলছে, এই অংশটুকু প্রমাণ করবে, এটা কত? 103। এই যে দেখেন, অন্যত্র থাকার অজুহাত প্রমাণ বা প্রুফ অফ এলিবি। এলিবি অর্থ হলো অন্যত্র থাকার অজুহাত, আন্ডারলাইন করেন। যারা কিছু বুঝেন না, অনেকে আছেন মাথায় ঢুকে না, কম বুঝেন, তারা জাস্ট মনে রাখবেন প্রুফ অফ এলিবি বা প্লি অফ এলিবি কত ধারায়? 103 ধারা। আর প্লি অফ এলিবি মানে কি? অন্যত্র থাকার অজুহাত। অপরাধের দায়ে, আন্ডারলাইন করবেন, অভিযুক্ত ব্যক্তি এই মর্মে আত্মপক্ষ সমর্থন করে দাবি করে যে অপরাধ সংগঠনের সময় বা স্থানে তিনি ছিলেন না বা অন্যত্র ছিল। সাক্ষ্য আইনের 103 ধারা অনুযায়ী অন্যত্র থাকার অজুহাত বা এলিবি প্রমাণের দায়ভার দাবি উপস্থাপনকারীর বা অভিযুক্ত ব্যক্তির উপর বর্তায়। আন্ডারলাইন করে 3টে স্টার দেন। তাহলে প্লি অফ এলিবি প্রাসঙ্গিক কত ধারায়? না, 11। প্রাসঙ্গিক কত ধারায়? 11। আর প্লি অফ এলিবি তাকেই প্রমাণ করতে হবে, এটা কত? 103। এই মিলন সাহেব, রেলিভেন্সি অফ ফ্যাক্ট, বিষয়ের প্রাসঙ্গিকতা কত থেকে কত? 101 থেকে 114। ধন্যবাদ, চিন্তা ভাবনা সারা উত্তর মারিয়ে দিয়েছেন। কত রকিবুল সাহেব? বিষয়ের প্রাসঙ্গিকতা কত অধ্যায়? 5 থেকে 55। 5 থেকে 55। উদাহরণ দেখেন, এ চুরির দায়ে বি কে অভিযুক্ত করে মামলা করে। দেখেন একটু এইভাবে দেখেন, এ মামলা করছে কার বিরুদ্ধে? বির বিরুদ্ধে। এই মামলা এরই প্রমাণ করা লাগবে কত দ্বারা? 101। বুঝেন, এ আদালতকে বিশ্বাস করাতে চায় যে বি চুরির কথা সি এর কাছে স্বীকার করছে। এ ওই মামলার মধ্যে আবার দাবি করছে যে ওনার ওই বি চুরির কথা অমুকের কাছে বলছে। বি আদালতকে বিশ্বাস করাতে, তাহলে বি যে চুরির কথা অমুকের কাছে বলছে, এটা এরই প্রমাণ করা লাগবে কত? 103। আবার আসামি এসে বলতেছে বি আদালতকে বিশ্বাস করাতে চাই যে সংশ্লিষ্ট সময় সে অন্যত্র ছিল। এক্ষেত্রে অন্যত্র যে ছিল এটা কার প্রমাণ করা লাগবে? বি এর। কত দ্বারা? 103। বুঝেন কিনা? বুঝলে অনেক ভাগ করা যায়। তাহলে পুরো মামলাটা তারই প্রমাণ করা লাগবে 101। বাদী আবার বলতেছে অমুক চুরির কথা তমুকের কাছে বলছে, এটা প্রমাণ করবে 103। আসামি এসে বলতেছে আমি অন্যত্র ছিলাম, অন্যত্র যে ছিল এটা তারই প্রমাণ করা লাগবে কত? 103। তাহলে আমরা 3টা ধারা একটু রিভিউ করে আসেন। যদি কোনো বিষয় কেউ অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করে 101, নাকি? কোন মামলায় যদি উভয় পক্ষই সাক্ষ্য না দেওয়া হয়, যিনি পরাজিত হবে মামলা প্রমাণের দায়ভার তার 102। 102। কোন নির্দিষ্ট তথ্য বা বিষয় প্রমাণের দায়ভার তার উপর বর্তায় যে ওই বিষয়ের অস্তিত্ব দাবি করে, অস্তিত্ব আদালতকে বিশ্বাস করাইতে চায় 103। 2টা উদাহরণ মনে রাখবো, চুরির কথা স্বীকার করছে, আর একটা হলো প্লি অফ এলিবি, এটা হলো কত? 103। জি, বিগত বছর প্রশ্ন দেখেন, একবার এসে গেছে 2023 সালে। প্লি অফ এলিবি প্রমাণের দায়িত্ব কার? আসামির। 2 নাম্বারটাও ইম্পর্টেন্ট, এ আদালতকে বিশ্বাস করাতে চায় যে
বি চুরির কথা সি এর নিকট স্বীকার করেছে, এই ক্ষেত্রে প্রমাণের দায়ভার কার উপর? এর উপর। যদি বলতো এর উপর, কত ধারাই আছে? না, 101 কেন, 103। পুরো মামলাটা হইলে 101, আর এই জায়গা তো জাস্ট চুরির কথা স্বীকার করছে, এটা প্রমাণ কত? 103। 104-এ আসেন। সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে ঘটনা প্রমাণ করা প্রয়োজন তা প্রমাণের দায়ভার। 104-এ বলতেছে, একটু দাগাই তারপরে ব্যাখ্যা দিয়ে দেখেন, যদি কোনো তথ্যের গোল দিবেন প্রাসঙ্গিকতা বা গ্রহণযোগ্যতা, প্রাসঙ্গিকতা বা গ্রহণযোগ্যতা গোল দেন। যদি কোনো তথ্যের প্রাসঙ্গিকতা বা গ্রহণযোগ্যতা, হ্যাঁ এবং আছে তো, এবং ই হবে, জি, প্রাসঙ্গিকতা এবং গ্রহণযোগ্যতা গোল দিবেন অন্য কোনো তথ্যের উপর নির্ভর করে। মানে আপনি একটা তথ্য দাবি করতেছেন, এখন ওই তথ্যের প্রাসঙ্গিকতা বা গ্রহণযোগ্যতা নির্ভর করতেছে আবার আর একটা তথ্যের উপরে, তাহলে উক্ত অন্য তথ্য প্রমাণ দাখিলের দায় সেই ব্যক্তির উপর বর্তায় যিনি এই ধরনের প্রমাণ দাখিল করতে ইচ্ছুক। কিভাবে? একজন দাবি করতেছে, ডাক্তার দাবি করতেছে যে অমুক মৃত্যুকালীন ঘোষণা, তাহলে মৃত্যুকালীন ঘোষণার গ্রহণযোগ্যতা নির্ভর করতেছে আসলে ওই লোক মারা গেছে কিনা। বুঝেন নাই বোধহয়? মৃত্যুকালীন ঘোষণা কততে আছে? 32-এর 1। মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে হলে অবশ্যই লোকের কি যাওয়া লাগবে? মারা যাওয়া লাগবে। তাহলে ডাক্তার যদি ফখরুলের মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়, তাহলে ডাক্তারের আগে প্রমাণ করতে হবে ফখরুল আর বেঁচে নেই। তাহলে মৃত্যুকালীন ঘোষণার গ্রহণযোগ্যতা বা প্রাসঙ্গিকতা নির্ভর করতেছে কিসের উপরে? ফখরুলের মৃত্যুর উপরে। কত ধারা? 104। তাহলে আমি মৃত্যুকালীন ঘোষণা যে প্রমাণের দায়ভার, এটা মনে রাখবো কত দিয়ে? 104। 104-এর আর একটা উদাহরণ আছে, সেটা হলো এক লোক আইসা সে মাধ্যমিক সাক্ষ্য দিছে, আইডি কার্ডের ফটোকপি দিছে এবং বলতেছে, আদালত বলতেছে আপনার আসল কপি কোথায়? বলতেছে ইওর অনার আমার আসল কপি হারাই গেছে। তাহলে আদালত বলতে পারে যে আপনার এই ফটোকপি আমি গ্রহণযোগ্য করতে পারি, আগে প্রমাণ করেন যে হারাই গেছে। হারাই গেছে কিভাবে প্রমাণ করবে? যে জিডি টিডি যা আছে এগুলো দিয়ে প্রমাণ করবে। তাহলে ওনার এই ফটোকপির প্রাসঙ্গিকতা বা গ্রহণযোগ্যতা নির্ভর করতেছে কিসের উপর? হারাই গেছে কিনা সেটার উপরে। তাহলে আমি মনে রাখবো, কোন তথ্যের গ্রহণযোগ্যতা বা প্রাসঙ্গিকতা যদি কিসের উপর নির্ভর করে? অন্য কোন তথ্যের উপর নির্ভর করে, তাহলে ওই অন্য তথ্য তাকেই প্রমাণ করতে হবে। এই আমরা 104 মনে রাখবো। দুইটা উদাহরণ দেয়, একটা হলো মৃত্যুকালীন ঘোষণা আর একটা হলো দলিল হারাই গেছে। এই যে দেখেন, যেমন আপনি মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চান, মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য হবে যদি ঘোষণাকারী কি হয়? মৃত হয়। অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণাটির গ্রহণযোগ্যতা নির্ভর করছে ঘোষণাকারী মৃত কিনা সেই তথ্যের উপর। এখন ঘোষণাকারী মৃত কিনা তা প্রমাণের ভার সেই ব্যক্তির উপর বর্তাবে যে মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য হিসেবে দিতে চাই। আমরা বিগত বছরের একটা প্রশ্ন যদি পড়ি, দেখেন যে বি একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, এ বি এর মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়। এখানে এ কে অবশ্যই প্রমাণ করতে হবে কি বলেন তো সবার আগে? বি এর মৃত্যু। কত দ্বারা? 104। সেলফ প্র্যাকটিসের 3-1-3 6 7 9 10 10টা 104-এর সাথে 10টা একটু পড়ি। ক একটি হারিয়ে যাওয়া দলিলের বিষয়বস্তু মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে ইচ্ছুক। মাধ্যমিক সাক্ষ্য মানে কি? ওই যে সার্টিফাইড কপি, ফটোকপি, যান্ত্রিক উপায় তৈরি, এগুলো আর কি। ক অবশ্যই প্রমাণ করতে হবে দলিলটি কি? হারিয়ে গেছে। এখন হারাই যায় না, ওনার বাসায় আছে, তাইলে ফটোকপি দেখাইলে কি হবে না? কাজ হবে না। 11টা দেখেন, এ একটি হারিয়ে যাওয়া দলিলের বিষয়বস্তু মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে ইচ্ছুক, দলিলটি যে হারিয়ে গেছে তা প্রমাণের দায়ভার কার? এর উপর। তাহলে যদি কোনো ব্যক্তি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করে 101, কোন মামলায় যদি কেউই সাক্ষ্য প্রদান না করে যিনি পরাজিত হবে মামলা প্রমাণের দায়ভার তার 102। কোন নির্দিষ্ট বিষয় বা তথ্য যিনি দাবি করে ওই বিষয়ের অস্তিত্ব আদালতকে তাকেই প্রমাণ করতে হবে 103।
আর কোনো বিষয়ে গ্রহণযোগ্যতা বা প্রাসঙ্গিকতা যদি অন্য কোনো তথ্যের উপর নির্ভর করে ওই অন্য তথ্য তাকেই প্রমাণ করতে হবে। 104। 105-এ আসেন। অভিযুক্ত ব্যক্তির মামলাটি গোল্ডেন যে ব্যতিক্রমের মধ্যে পড়ে। ব্যতিক্রম তা প্রমাণের দায়ভার। Burden of proving that case of accused comes within exceptions. এই ব্যতিক্রম আমরা দণ্ডবিধিতে পড়ে আসছি। ব্যতিক্রম মানে হলো বাদী তো মামলা করছে যে অমুক হত্যা করছে, বাদী মামলা করছে অমুক আমারে মানে রোড অ্যাক্সিডেন্ট করে নিহত করে ফেলছে। আসামি এসে বলতেছে যে আমি এই কাজটা সরল বিশ্বাসে করছি এবং আমার এই জায়গা কোনো মেনসরিয়া বা গিলটি মাইন্ড ছিল না, আমি হত্যা করছি। আমি যদি হত্যা না করতাম তাহলে এতক্ষণ আমি নিজেই হত্যা হতাম, আমি নিজেই খুন হতাম, মারা যেতাম। মানে জেনারেল এক্সেপশন ব্যতিক্রম দাবি করতেছে। আর ব্যতিক্রম সবসময় দাবি করে কে জানেন? আসামি। তাহলে আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে কি প্রিজিউম করবে? গতকাল পড়ছি শ্যাল প্রিজুম। 105 কি প্রিজুম করবে? শ্যাল প্রিজুম। আর এই যে আসামি যদি বলে যে আমারে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা লাগছে, এই ওনার যে আসলেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা লাগছে এটা কার প্রমাণ করা লাগবে? আসামির। বাদী মামলা করছে যে দিনেশ অমুকরে মাথায় বাড়ি দিছে, তাহলে দিনেশ যে আসলে বাড়ি দিছে এটা বাদীরই প্রমাণ করা লাগবে। 101। বুঝেন কিনা? এখন দিনেশ এসে বলতেছে যে ঘটনার দিন আমি ছিলাম অন্যত্র, এটা কত? 103। বা দিনেশ এসে যদি বলে যে বাড়ি আমি দিতাম না, ও আমারে কেরাবেরা কথা বলছে তারপরে আমি উত্তেজিত হয়ে গেছি, আমার উত্তেজনা দিছে তারপরে আমি ওরে আঘাত করছি, মানে দিনেশের জায়গায় হয়েছে যে উত্তেজনার কাছে ব্যতিক্রমের মধ্যে পড়ে, তাহলে দিনেশে যে আসলেই উত্তেজনা ও দিছে কিনা এটা প্রমাণের দায়ভার কার? দিনেশের। কত ধারা? 105। 105। দেখেন, আর যদি বলেন তো যে দিনেশ উত্তেজনার বিষয়টা দাবি করিয়া দিনেশও চুপ বাদীও চুপ, তাহলে তো দিনেশ হেরে যাবে না, উনি তো উত্তেজনার বিষয়টা প্রমাণ করতে পারে নাই, তাইলে কত? 102। এই যে দেখেন, সাক্ষ্য আইনের 105 ধারায় নিম্নলিখিত বিষয়গুলো প্রমাণের দায়ভার দাবি উপস্থাপনকারী গোল দিবেন আসামি বা অভিযুক্ত ব্যক্তির উপর বর্তাবে। এবং একটু বলে রাখি, যদিও নিচে লেখা আছে, এতক্ষণ পর্যন্ত যত ধারা পড়ছি সব দেওয়ানি ফৌজদারি উভয় মামলা, শুধুমাত্র এই 105 ধারাটা ফৌজদারি মামলা। কি মামলা? লেখা লাগবে না, নিচে লেখা আছে। দেখেন, দণ্ডবিধির 76 থেকে 106 ধারার অধীন সাধারণ ব্যতিক্রম অর্থাৎ অপরাধটি যে দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে তা অভিযুক্ত ব্যক্তিকেই প্রমাণ করতে হবে। দণ্ডবিধির অন্য কোনো অংশে উল্লেখিত বিশেষ ব্যতিক্রম যেমন হত্যার অপরাধটি যে দণ্ডবিধির 300 ধারার উল্লেখিত ব্যতিক্রমের মধ্যে পড়ে তা আসামিকেই প্রমাণ করতে হবে। হত্যা মামলা হয়েছে, আসামি এসে বলতেছে যে আমার হত্যা হয় না, এটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা, তাই এটা আসামিকেই প্রমাণ করতে হবে। অপরাধ সংজ্ঞায়িত করে এমন কোন আইনে উল্লেখিত বিশেষ ব্যতিক্রম জেনে রাখা, মানে ব্যতিক্রম দাবি করলেই প্রমাণ করতে হবে কার? আসামি। কত ধারা? 105 ধারা। কোন মামলা? ফৌজদারি মামলা। এই যে জেনে রাখা ভালো, দেখেন সাক্ষ্য আইনের 105 ধারা শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 105 ধারায় প্রমাণের দায়ভার আসামির বা অভিযুক্ত ব্যক্তির বা ব্যতিক্রম দাবি উপস্থাপনকারী। উদাহরণ দেখেন, ক আদালতে দাবি করে মানসিক অপ্রকৃতিস্থতা, আন্ডারলাইন করেন, মানসিক অপ্রকৃতিস্থতা বুঝেন? মানে সে মাথা ঠিক নাই, পাগল, সে তার অপরাধমূলক কাজ সম্পর্কে জানতো না। ক যে মানসিক অপ্রকৃতিস্থ ছিল তা প্রমাণের দায়িত্ব কার উপর? কয়ের উপর। উদাহরণ আছে, প্রয়োজন নাই। বিগত বছরের প্রশ্ন দেখেন, 1 নম্বর প্রশ্ন যে দণ্ডবিধির 302 ধারায় মামলার আসামি দাবি করে যে আসামির কার্য সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে, উক্ত দাবি প্রমাণের দায়িত্ব আসামির। সাক্ষ্য আইনের কত ধারার বিধান? 105। 2 নম্বর, ফৌজদারি মামলায় আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবি উঠলে তা প্রমাণের দায়িত্ব কার? আত্মরক্ষা যে দাবি করছে সে, মানে আসামির। আমাদের একটু বিরতি 5-6 মিনিটের, তারপরে আবার শুরু করবো ইনশাল্লাহ। 106 ধারা।
ধারা 106, যে ঘটনা বিশেষভাবে কারো জানা থাকে, গোল্ডেন, বিশেষভাবে কারো জানা থাকে তা প্রমাণের দায়িত্ব। বার্ডেন অফ প্রুভিং ফ্যাক্ট স্পেশালি উইদিন নলেজ। এই জানা থাকের অর্থ হলো বিশেষভাবে যার অবগতিতে থাকে। সব ঘটনা সবার অবগতিতে থাকে না। টিকিট চেক করতে আসছে ট্রেনে, এখন যাত্রীরা বলছে যে টিকিট দেখান, যাত্রী এখন পকেট হাতায় টাতায় বলতেছে যে আমি তো টিকিট কাটছি কিন্তু পাচ্ছি না। তাহলে উনি যে টিকিট কাটছে কিনা এটা কারো জানা থাকার কথা? ওনারই। যিনি টিকিট চেক করতেছে তার তো জানা থাকার কথা না, অবগতিতে তার থাকার কথা না। তাহলে যার জানা থাকার কথা তারই সেটা প্রমাণ করতে হবে। কত দ্বারা? 106 দ্বারা। আপনি এখানে 106 ধারার বিষয়টা এরকম যে সাধারণত হাজবেন্ড ওয়াইফ মারা গেলে, হাজবেন্ড মারা গেছে, এখন যদি আমরা নরমালি জানি কি যে মামলা যদি হয় হত্যা মামলা, তাহলে যারা মামলা করছে তারা প্রমাণ করবে 101 নাকি? কিন্তু এখানে 106 একটা বিশেষ বিধান আছে। হাজবেন্ড ওয়াইফ যদি দুইজন একসাথে থাকে এবং হাজবেন্ড বা ওয়াইফ যে কোনো একজন মারা গেছে, তখন অপরজনের এখানে দায়বদ্ধতা এটা তার অবগতিতে আছে যে কিভাবে মারা গেল, তার এটা অবশ্যই ব্যাখ্যা করতে হবে। কত ধারা? 106 ধারা। যতক্ষণ পর্যন্ত তারা দুইজন একসাথে আছে। কিন্তু দেখা গেল হাজবেন্ড ছিল অফিসে, ওয়াইফ ছিল বাসায়, এমন সময় যদি মারা যায় তাহলে আবার এটা হাজবেন্ড আবার দায় পাবে প্লি অফ এলিবি দিয়ে, যে আমি ছিলাম কোথায়? অন্যত্র। বুঝতে পারছেন? তাহলে হাজবেন্ড ওয়াইফ কিলিং কেস বা হাজবেন্ড ওয়াইফ কেউ মারা গেলে হাজবেন্ড বা ওয়াইফ যিনি বেঁচে আছেন যদি দুইজন একসাথে থাকে, অপরজনকে কি দিতে হবে? ব্যাখ্যা দিতে হবে। কত ধারা? 106। এবং 106 মনে রাখবেন যে ট্রেনের টিকিট দিয়া, যে টিকিট চাইছে, বলতেছে যে আমার কাছে যে টিকিট ছিল তো হারাই গেছে, তার যে টিকিট ছিল হারাই গেছে এটা তাকেই প্রমাণ করতে হবে। কত ধারা? 106। আমার এই বার্ডেন অফ প্রুফ মনে রাখার সবচেয়ে উৎকৃষ্ট পন্থা হলো ওই যে আমি শব্দগুলা গোল দিছি, ওই শব্দগুলা প্লাস উদাহরণ, শব্দগুলা প্লাস উদাহরণ। এই যে দেখেন, সাক্ষ্য আইনের 106 ধারায় বিধান করা হয়েছে, কোনো বিষয় যখন বিশেষভাবে কোনো ব্যক্তির গোল্ডেন অবগতির মধ্যে থাকে তখন সেই বিষয় প্রমাণ করার দায়িত্ব তার উপর ন্যস্ত। এখানে ওই স্ত্রী হত্যা মামলা প্রমাণের বাধ্যবাধকতা বা স্ত্রী হত্যা মামলায় এলিবি প্রমাণ, অনেক কথা আছে। মূল আলোচনা ওটাই যে হাজবেন্ড ওয়াইফ যদি দুইজন একসাথে থাকে তাহলে প্রমাণ করার মানে প্রমাণ রাষ্ট্রপক্ষই করবে, কিন্তু অপর পক্ষের কি দিতে হবে? ব্যাখ্যা দিতে হবে যে কিভাবে সে মারা গেল। কিন্তু যদি একসাথে না থাকে তাহলে ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। তো আপনারা এটা রিডিং পড়ে নিয়েন বাসায়। মূল আলোচ্য বিষয় এতটুকুই। বিগত বছরের প্রশ্নে আসি, দেখেন, বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অভিযোগে এক্স অভিযুক্ত হয়। এক্স এ বলছে যে তুমি টিকিট কাটো নাই, এক্স এর টিকিট ছিল, এই বিষয়টি প্রমাণের দায়িত্ব কার? এক্স এর। কারণ এই বিষয়ে কার জানার কথা? এক্স এর জানার কথা। কত ধারা? 106 বিবিআই। সেলফ প্র্যাকটিসের 4, 7, 8, 9 এ হত্যার দায়ে অভিযুক্ত। সে দাবি করে গুরুতর এবং মারাত্মক উস্কানির কারণে আত্মনিয়ন্ত্রণের অধিকার হারিয়ে সে খুন করে ফেলে, এটা প্রমাণের দায়িত্ব কার? কত ধারা? 106 না, 105। ব্যতিক্রম তো 105 না। 13 নাম্বার, কি হয়েছে? দেখেন, এ তার স্ত্রী বি কে হত্যার জন্য অভিযুক্ত। বি কিভাবে মৃত্যুবরণ করেছে তা প্রমাণের বাধ্যবাধকতা কার? নরমালি হত্যা মামলা যারা করছে তারা প্রমাণ করবে, বাট স্বামী স্ত্রী যদি দুইজন একসাথে থাকে তাহলে বিশেষ অবগতির মধ্যে থাকে যে কিভাবে সে মারা গেল, তখন ওই বিষয়টা ব্যাখ্যা করার দায়িত্ব তার উপর এসে পড়ে। কত ধারা? সো হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ কিলিং কেস আসলেই কত ধারা? 106। চলে আসি আমরা মৃত বা জীবিত প্রমাণের দায়ভার। আসেন, মৃত বা
জীবিত প্রমাণের দায়ভার, বার্ডেন অফ প্রুফ অফ ডেথ অ্যান্ড অ্যালাইভ, অ্যালিভি না অ্যালাইভ। এখানে প্রথমে আমরা 107 ধারায় আসেন। দেখেন 107 ধারা, 107 ধারা আন্ডারলাইন করেন, মৃত প্রমাণের দায়ভার, বার্ডেন অফ প্রুফ অফ ডেথ। একটু পড়ি তারপর ব্যাখ্যা দিব। দেখেন, বিগত 30 বছরের মধ্যে, এটা গোল্ডেন, 30 বছর গোল্ডেন, 30 বছরের মধ্যে যে লোক গোল দিবেন জীবিত ছিল, সে লোককে যে গোল দিবেন মৃত বলে দাবি করে, তাকেই প্রমাণ করতে হবে যে উক্ত ব্যক্তি মৃত। এই কথার অর্থ হলো, যে লোক সর্বশেষ 30 বছর ধরে জীবিত, তাহলে আদালত তারে জীবিত অনুমান করবে। বুঝছেন? যদি কেউ এসে দাবি করে সে মৃত, তাহলে মৃত প্রমাণের দায়ভার তার। তাহলে 107-এর টাইটেল কি? মৃত প্রমাণের দায়ভার। এখানে আবার বলি, বিগত 30 বছর ধরে যে জীবিত, আদালত তারে কি অনুমান করবে? জীবিত। হঠাৎ করে যদি কেউ এসে দাবি করে অমুক মৃত, তাহলে মৃত প্রমাণের দায়ভার তার। এই কারণেই বলছে মৃত প্রমাণের দায়ভার। অর্থাৎ দেখেন, 107 ধারায় বিগত 30 বছর যাবৎ জীবিত ব্যক্তিকে আদালত জীবিত অনুমান করতে, আন্ডারলাইন করেন, জীবিত অনুমান করতে আদালত বাধ্য। এই ক্ষেত্রে যে ব্যক্তি মৃত বলে দাবি করে, তাকেই প্রমাণ করতে হবে যে উক্ত ব্যক্তি মৃত। এখানে নিচে একটু লেখেন যে জীবিত অনুমান, জীবিত অনুমান, জীবিত অনুমান সমান দিয়ে লেখেন মৃত প্রমাণের দায়ভার। জীবিত অনুমান সমান মৃত প্রমাণের দায়ভার সমান 107 ধারা। অনেকে এই ধারা দুইটা আপনারা কনফিউজড হয়ে যান, কিন্তু মূল বিষয় সহজ। 30 বছর ধরে যদি কেউ জীবিত থাকে, আদালত কি অনুমান করবে? জীবিত। যে এসে দাবি করবে মৃত, মৃত প্রমাণের দায়ভার তার। তাহলে জীবিত অনুমান সমান মৃত প্রমাণের দায়ভার সমান কত? 107। 108-এ আসি। 108 দেখেন, আগেরটা ছিল মৃত প্রমাণের দায়ভারের, এটা হলো জীবিত প্রমাণের দায়ভার, বার্ডেন অফ প্রুফ অফ অ্যালাইভ। দেখেন, যে ব্যক্তি গোল দিবেন 7 বছর যাবত কোনো সংবাদ পাওয়া যায় নাই সে জীবিত আছে, পাওয়া যায় নাই সে জীবিত আছে, তা প্রমাণের দায়িত্ব সেই ব্যক্তির উপর বর্তায় যে দাবি করে যে উক্ত ব্যক্তি জীবিত। অর্থাৎ 108 ধারা অনুযায়ী আন্ডারলাইন করবেন, 7 বছর যাবত খবর পাওয়া যায় না এমন ব্যক্তিকে আদালত মৃত অনুমান করতে বাধ্য। আমাদের আশেপাশে অনেক লোক আছে, ঘটনা আছে, দেখবেন যে বহুদিন ধরে সে নিখোঁজ। এখন যদি কোনো ব্যক্তি 7 বছর বা তার বেশি বছর নিখোঁজ থাকে, তারা আদালত ধরে নিবে সে মৃত। যদি কেউ এসে দাবি করে যে সে জীবিত, তাহলে জীবিত প্রমাণের দায়ভার তার। ধরেন আব্দুল করিম একজন ব্যক্তি, তিনি তার পরিবারের সাথে তার কোনো 10 বছর যোগাযোগ নাই। এখন সে কি জীবিত আছে নাকি মৃত আছে জানে না কেউ। এখন আব্দুল করিমের সম্পত্তি বাটোয়ারার জন্য তার ভাই মামলা করছে। আগে চাচ্ছে জিওরনা, যেহেতু আব্দুল করিম 7 বছর ধরে নিখোঁজ, তাহলে তার মৃত ঘোষণা করে তার সয় সম্পত্তি আমাদের ভাগ বাটোয়ারা করে দেওয়া হোক। আব্দুল করিমের ছেলে মেয়ে এসে বলতেছে যে ওনার আমার পিতা এখনো জীবিত। তাহলে 7 বছর ধরে যদি নিখোঁজ থাকে, আদালত কি অনুমান করবে? মৃত। ওই কন্যা এসে যে দাবি করলো যে ওনার পিতা জীবিত, তাহলে জীবিত প্রমাণের দায়ভার কার? কন্যার। বুঝছেন? তাহলে এখানে লেখেন মৃত অনুমান, মৃত অনুমান সমান জীবিত প্রমাণের দায়ভার, মৃত অনুমান সমান জীবিত প্রমাণের দায়ভার সমান সমান 108 ধারা। তাহলে সহজ থিওরি শুনেন, 30 বছর ধরে যে জীবিত আছে, কি অনুমান করবে? জীবিত। যে এসে দাবি করবে মৃত, মৃত প্রমাণের দায়ভার কার? তার। কত ধারা? 107। কত বছর ধরে নিখোঁজ থাকলে মৃত অনুমান করবে? 7 বছর। যে এসে দাবি করবে জীবিত, জীবিত প্রমাণের দায়ভার কার? তার। কত ধারা? 108। তাহলে 107-এর টাইটেল হলো মৃত প্রমাণের দায়ভার,
আর 108-এর টাইটেল হলো কি? জীবিত প্রমাণের দায়ভার। এখন অনেকের মনে প্রশ্ন আসে, আমিই করে দিই, যে স্যার যে ব্যক্তি 25 বছর ধরে জীবিত তারে কি অনুমান করবে? তার তো 30 এখনো হয় নাই, তারে প্রমাণ করবে না, তারে কিছু অনুমান করবে না, তারে প্রমাণ করতে হবে আদালত। এই সুবিধাটা এই ক্ষেত্রে পাওয়া যাবে না। ধরেন একজন ব্যক্তি 25 বছর ধরে জীবিত, এখন হঠাৎ করে একজন এসে বলতেছে সে হলো মৃত, তাহলে যে এসে দাবি করতেছে মৃত এটা তারই প্রমাণ করা লাগবে, এবং এই ক্ষেত্রে আদালত আগ বাড়াইয়া কিছু অনুমান করবে না। যদি সে 30 বছর বয়স হতো, 30 বছর ধরে জীবিত হতো, তাহলে বাদী পক্ষ এটার সুবিধা বা অপর পক্ষ এটার সুবিধা পেত। বুঝেন কিনা? ডাক্তার সাহেব বলছে যে এই রোগীরে আর 1 ঘন্টা আগে হসপিটালে আনা গেলে বাঁচানো যেত। এখন রোগীর লোকজন বলতেছে যে উনি তো ওই সড়ক দুর্ঘটনা করছেই আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে আমি আনবো কিভাবে? বুঝতে পারছেন? তাহলে বিষয়টা অনেকটা এরকম যে যদি কারো বয়স 25 বছর হয় তাহলে এই ধারার সুবিধা সে পাচ্ছে না, এই তো কথা। বিগত বছরের প্রশ্ন দেখেন, একবার এসেছে 2015 সালে। সো বিবিআই, একজন ব্যক্তি জীবিত মর্মে যে দাবি করে তা তাকেই প্রমাণ করতে হবে যদি ওই ব্যক্তির সংবাদ পাওয়া না যায়। কত বছর? কত বছর? 7 বছর। এখানে আপনারা জীবিত দেখে অনেকে 30 বছর দাগাই দিবেন পুরো প্রশ্ন না পড়া। এ জায়গা বলছে যে জীবিত মর্মে যে দাবি করে তা তাকেই প্রমাণ করতে হবে যদি ওই ব্যক্তির সংবাদ পাওয়া না যায়। কত বছর? 7 বছর। পীযূষ দেরিতে আসছেন না? দেরিতে না? ইয়েস নো বলেন। দেরিতে আসছেন, জি। সেলফ প্র্যাকটিস দেখেন 3 নাম্বার। সাক্ষ্য আইনের 107 ধারায় আদালত নিম্নলিখিত কোন ধরনের অনুমান করতে পারে? 107-এ করে জীবিত অনুমান আর মৃত প্রমাণের দায়ভার, আর 108-এ করে মৃত অনুমান জীবিত প্রমাণের দায়ভার। হয়তো আপনার মাথায় জট পাকিয়ে যেতে পারে, কিন্তু মূল জিনিস সোজা। এক ধারা মনে রাখলে আর একটা মনে রাখা সহজ। 30 বছর জীবিত মানে জীবিত অনুমান, যে এসে দাবি করবে মৃত, মৃত প্রমাণের দায়ভার তার 107। 7 বছর ধরে নিখোঁজ মানে মৃত অনুমান, যে এসে দাবি করবে জীবিত, জীবিত প্রমাণের দায়ভার তার। 9 নাম্বার, 9 বিবিআই 9 পড়েন। আমরা 14 নাম্বার প্রশ্নটা একটু পড়ি, দেখেন 14 নাম্বারের ব্যাখ্যাটা আগে পড়ি। আছে না থাকলে ওই যে অংশীদারিত্বের আপনাদের বইতে আছে, যখন প্রশ্ন হলো অংশীদারদের মধ্যে, পাইছেন? পাইছেন? যখন প্রশ্ন হলো অংশীদারদের মধ্যে, গোল দিবেন জমিদার ও প্রজা, এই দুইটা গোল দেন। জমিদার ও প্রজা, মালিক ও প্রতিনিধি গোল দেন। বিদ্যমান সম্পর্ক আছে কিনা, তখন যে দাবি করে এমন সম্পর্ক নাই বা এমন সম্পর্ক অবসান হয়েছে, তখন তাকেই প্রমাণ করতে হবে যে এমন কোন অনুরূপ কোন সম্পর্ক নাই। 109 ধারা গোল দিয়ে 3টে স্টার দেন। দিছেন? 109 ধারা গোল দিয়ে 3টে স্টার দেন। একটু শুনেন, যদি কোনো প্রজা বলে যে ওই জমিদারের সাথে আমার কোনো সম্পর্ক নাই, যে অস্বীকার করবে এটা তারই প্রমাণ করা লাগবে। 3 জন পার্টনার একসাথে ব্যবসা করে, হঠাৎ করে একজন বলতেছে ওই 2 জনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, যে অস্বীকার করবে তারই সেটা প্রমাণ করা লাগবে যে আসলেই তাদের সাথে কোনো সম্পর্ক নাই। কত ধারা? 109। আমরা এবার প্রশ্নটা পড়ি, দেখেন। অংশীদারগণের মধ্যে অংশীদারমূলক সম্পর্ক বিদ্যমান, তখন যে লোক দাবি করে যে উপরোক্ত লোকদের মধ্যে অনুরূপ সম্পর্ক নাই বা অনুরূপ সম্পর্ক অবসান হয়েছে, তা প্রমাণ করার দায়িত্ব কার? এমন সম্পর্ক নেই বলে যে ব্যক্তি দাবি করে। ধরেন ক, খ, গ 3 জন ব্যক্তি একসাথে ব্যবসা করে। এখন ক হঠাৎ করে বলতেছে যে ওই 2 জনকে আমি পার্টনার হিসেবে মানি না, ওরা আমার অংশীদার না। তাহলে এটা প্রমাণের দায়ভার কার? যে অস্বীকার করতেছে তার। কত ধারা? 109। তাহলে আমি 109 মনে রাখবো, অংশীদারগণের সম্পর্ক। তারপরে দেখেন 17 নম্বর প্রশ্নটা, তার একটা পরে, তার 2টা প্রশ্ন পরে। ক একটি জমির দখলে আছে, পাইছেন? খ দাবি করে যে ক উক্ত জমির মালিক না। মানে
ধরেন আর রাকিদুল সাহেব একটা জমির দখলে আছে, পিপাস বাইন বলতেছে যে রাকিদুল মালিক না, তাহলে মালিকানা অস্বীকার করতেছে কে? পিপাস। যে মালিকানা অস্বীকার করবে সেটা তারই প্রমাণ করা লাগবে 110। আপনি মালিকানা অস্বীকার মনে রাখবেন 110 দিয়ে। আপনি একটা আইফোনের মালিক, ওই আর একজন এসে বলতেছে যে ও আইফোন তো চুরি করে আনছে, ওর মালিক ও না। এটা যে আইফোন আছে তার প্রমাণ করা লাগবে না, যে দাবি করছে তারই প্রমাণ করা লাগবে যে আসলে আইফোনের মালিক সে না। তাহলে আমি 110 মনে রাখবো যে মালিকানা যে অস্বীকার করে তারই সেটা প্রমাণ করা লাগবে। মালিকানার ইংরেজি কি? ওনারশিপ। কি বলেন? ওনারশিপ। এই যে দেখেন ব্যাখ্যা দেখি, যে ব্যক্তির দখলে কিছু আছে বলে দেখানো হয়েছে সেই ব্যক্তি উক্ত জিনিসের মালিক কিনা এই প্রশ্ন উঠলে দখলকারী ব্যক্তি যে মালিক না তা প্রমাণের দায়িত্ব সেই ব্যক্তির উপর বর্তায়। যে ব্যক্তি দাবি করে যে দখলকারী ব্যক্তি সেই জিনিসের মালিক না, যেহেতু খ দাবি করে যে ক উক্ত জমির মালিক না, তা প্রমাণের দায়িত্ব কার উপরে? কর উপর বর্তায়। কত দ্বারা? 110। 111 ধারাটা আমরা একটু লিখবো। তার আগে এই সর্বশেষ প্রশ্নের আগের প্রশ্নটা দেখেন, যে সকল লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের গোল দিবেন সক্রিয় আস্থার, অ্যাক্টিভ কনফিডেন্স, এটা গোল দেন। সক্রিয় আস্থার ইংরেজি কি? অ্যাক্টিভ কনফিডেন্সের সম্পর্ক, সেক্ষেত্রে সরল বিশ্বাসের প্রমাণ সাক্ষ্য এনে ড্যাশ ধারায় আছে। কত ধারায়? 111। ভাই আমাদের মাঝে কিছু কিছু সম্পর্ক আছে, এ জায়গা সক্রিয় আস্থার সম্পর্ক, মানে একজন আর একজনের উপর প্রভাব বিস্তার করে। ডাক্তার রোগী, ডাক্তার যা বলে রোগী অন্ধভাবে বিশ্বাস করে। অ্যাডভোকেট মক্কেল, শিক্ষক ছাত্র, এই সম্পর্কগুলোর ক্ষেত্রে যদি প্রশ্ন উঠে, ডাক্তার যদি রোগী যদি বলে, নর্মালি তো রোগী যদি বলে যে ডাক্তার সাহেব আমার ভুল অপারেশন করছে আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে, সরল বিশ্বাসের সুযোগ নিয়ে। এখন আমরা জানি যে মামলা যিনি করে প্রমাণের দায়ভার তার, তাহলে রোগী মামলা করছে, প্রমাণ করবে কে? রোগী। কিন্তু যদি তাদের দুজনের সম্পর্ক অ্যাক্টিভ কনফিডেন্সের হয়, তাহলে ডাক্তারের যে সরল বিশ্বাস, মানে রোগীর যে সরল বিশ্বাসের যে দাবিটা সে করছে, এটা প্রমাণ করবে সুপিরিয়র যে সে, মানে ডাক্তার। রোগীর সরল বিশ্বাস ছিল কিনা, যদিও দাবি করছে রোগী, প্রমাণ করবে কে? ডাক্তার। মুরিদ বলতেছে যে পীর আমারে ভুলভাল বুঝাই আমার জমি টমি সব নিয়ে নিছে আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে। এখন নর্মালি প্রমাণ করার কথা মুরিদের, কিন্তু সরল বিশ্বাস আছে কিনা এটা প্রমাণ করবে কে? পীর। এখানে একটা লেখা লেখেন যে ডাক্তার রোগী, নিচে দেখেন ফাঁকা আছে, লেখেন ডাক্তার হাইপেন রোগী কমা গুরু শিষ্য, লেখেন লেখেন। কোন কমান্ড মানে এমন করা যাবে না যে কমান্ড মানবেন না, সকল কিছু মানতে হবে। এই জায়গা এমন যদি আলসেমি করেন যে দূর আমার তো লেখা আছে, লেখা যদি একবার থাকে দরকার নাই, কিন্তু না থাকলে অবশ্যই লিখতে হবে। ডাক্তার রোগী গুরু শিষ্য পীর মুরিদ, স্বামী স্ত্রী, পিতা পুত্র, আইনজীবী মক্কেলের মধ্যে সরল বিশ্বাসের প্রশ্ন উঠলে আইনজীবী মক্কেলের মধ্যে সরল বিশ্বাসের প্রশ্ন উঠলে তা প্রমাণ করবে প্রথম জন। আবার বলি, ডাক্তার রোগী গুরু শিষ্য পীর মুরিদ স্বামী স্ত্রী পিতা পুত্র আইনজীবী মক্কেলের মধ্যে সরল বিশ্বাসের প্রশ্ন উঠলে তা প্রমাণ করবে কে? প্রথম জন। আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারায় চুক্তিরোধের মামলায় পড়ছিলাম যে অ্যাটর্নি ওই হিন্দু বিধবা তার মক্কেলের সম্পত্তি নিয়ে নিছে, এবং হিন্দু বিধবা মামলা করছে চুক্তিরোধের যে উনি আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে আমার এই জমি নিয়ে নিছে। তাহলে এই জায়গায় সরল বিশ্বাস প্রমাণ করবে কে? অ্যাটর্নি।
নরমালি প্রমাণ করার কথা যিনি মামলা করছে তিনি, কিন্তু যে ক্ষেত্রে সম্পর্কটা কিসের, এই সরল বিশ্বাস অ্যাক্টিভ কনফিডেন্সের, সক্রিয় আস্থার, সেক্ষেত্রে প্রমাণ করবে প্রথম জন। তাহলে মক্কেল আর অ্যাটর্নির মধ্যে সরল মানে সক্রিয় আস্থা কার বেশি, মানে প্রভাব বিস্তার করে কি অ্যাটর্নি না অ্যাটর্নি, তাহলে এটা প্রমাণ করবে কে, অ্যাটর্নি। তো পরের প্রশ্নটা দেখেন 20 নাম্বার সর্বশেষ যেটা, মক্কেল কর্তৃক দায়েরকৃত মামলায় প্রশ্ন হলো সরল বিশ্বাসে মক্কেল কর্তৃক অ্যাটর্নিকে সম্পত্তি বিক্রয় করা হয়েছে কিনা। এই বিক্রয় বা লেনদেনে সরল বিশ্বাস প্রমাণ করবে কে, যদিও মামলা করছে মক্কেল কিন্তু সরল বিশ্বাস প্রমাণের দায়ভার কার, অ্যাটর্নির। কত ধারা, 111। আমরা 1 থেকে 111 ধারা পর্যন্ত একটু পড়ি। দেখেন, কোন বিষয়ের অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করছে 101। কোন মামলায় যদি কেউই সাক্ষ্য প্রদান না করে যিনি পরাজিত হবে প্রমাণের দায়ভার তার 102। কোন নির্দিষ্ট তথ্য যে দাবি করে ওই বিষয়ের যে অস্তিত্ব আছে আদালতকে তারই প্রমাণ করতে হবে 103। কোন বিষয়ের বা কোনো বিষয়ের গ্রহণযোগ্যতা বা প্রাসঙ্গিকতা যদি অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করে এটা তাকেই প্রমাণ করতে হবে 104। ব্যতিক্রমের মধ্যে পড়ে 105। বিশেষ অবগতিতে আছে 106। মৃত প্রমাণের দায়ভার 107। জীবিত প্রমাণের দায়ভার 108। অংশীদারগণের মধ্যে সম্পর্ক নাই 109। মালিকানা অস্বীকার করছে 110। সরল সক্রিয় আস্থার সম্পর্ক 111। পরের ধারাটা আজকে শেষ ধারা দেখেন 112 ধারাটা পড়ব, সন্তানের বৈধতা নির্ধারণ, ডিটারমাইনিং দ্য লেজিটিমেসি অফ চাইল্ড, ধারা 112। 112 কিন্তু অলরেডি আমরা পড়ছি গতদিন, সেম কথা, যে বিবাহ বলবৎ থাকা অবস্থায় সন্তান জন্মগ্রহণ করলে সেটা কনক্লুসিভ প্রুফ, বাট ইট ক্যান বি রিব্যাটেড, মানে এটা খণ্ডন করা যায়। তো এটা কেমনে খণ্ডন করা যায় দেখেন, যে বিবাহের সময় জন্মের বৈধতার প্রমাণ সাক্ষ্য আইনের 112 ধারায় সন্তানের বৈধতার অনুমান সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন সন্তানের বৈধতার প্রশ্ন উঠলে তা নির্ধারণের সাক্ষ্যগত দিক 112 ধারায় উল্লেখ করা হয়েছে। 112 ধারায় আদালত কোন সন্তানকে বৈধ বলে অনুমান করবে যদি সন্তানটি তার পিতা ও মাতার গোল দিবেন বৈধ বিবাহ স্থির থাকাকালীন অবস্থায় জন্মগ্রহণ করে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে 112 ধারায় সাক্ষ্য আইনের 112 ধারায় কোন ধরনের বিবাহের কথা বলছে, বৈধ বিবাহ, অনিয়মিত বিবাহ, অবৈধ বিবাহ, যে কোনো বিবাহ, কোনটা, বৈধ বিবাহ। তাহলে বিবাহ বলবৎ থাকা অবস্থায় যদি গতকালই বলছি যে কোনো সময় জন্মগ্রহণ করলে সন্তান বৈধ যদি স্বামী আপত্তি না করে। অথবা দেখেন পিতামাতার বিবাহ বিচ্ছেদের গোল দিবেন 280 দিনের মধ্যে। কিসের, বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যে জন্মগ্রহণ করে এবং উক্ত সময়ে তার গোল দিবেন মাতা অবিবাহিত ছিল। ওই সময় মাতা ছিল কি, অবিবাহিত। তাহলে যখন বিবাহ আছে তখন কিন্তু দিনক্ষণের প্রশ্ন নাই। দিনক্ষণের প্রশ্ন আসছে কখন, বিবাহ বিচ্ছেদের কতদিন, 280 দিন, এবং এই সময় মাতার কি থাকতে হবে, অবিবাহিত থাকতে হবে। 112 যদিও কনক্লুসিভ প্রুফ, এটা কি খণ্ডন করা যায়, খণ্ডন করা যায়। স্বামী দেখাইতে পারে যে ওই সময় তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না, জেনে রাখা ভালো। দেখেন 112 ধারায় বিবাহ বলতে কোন বিবাহ, বৈধ বিবাহ। বিগত বছর প্রশ্ন দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 বিধান অনুযায়ী বিবাহ বিচ্ছেদের পর সর্বোচ্চ 1.5 দিনের মধ্যে জন্ম নিলে কতদিন, 280 দিন। সেলফ প্র্যাকটিসে 3 নাম্বার প্রশ্নটা দেখেন, বার্থ ডিউরিং ম্যারেজ কনক্লুসিভ প্রুফ অফ লেজিটিমেসি, কত ধারা, 112। বার্থ ডিউরিং ম্যারেজ 4 নাম্বার কনক্লুসিভ প্রুফ অফ লেজিটিমেসি। 5 নাম্বার সাক্ষ্য আইনের 112 ধারার অনুমান প্রাসঙ্গিক হবে যখন নিম্নলিখিত কোন বিষয় নিয়ে কোনো বিরোধ দেখা দেয়, শিশুর পিতৃত্ব নিয়ে। সর্বশেষ 10 নম্বর প্রশ্নটা দেখেন, যে সন্তানের তার পিতা ও মাতার মধ্যে বৈধ বিবাহ স্থির থাকাকালীন অবস্থায় বা পিতা মাতার বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যে জন্মগ্রহণ করে এবং উক্ত সময়ে তার মাতা অবিবাহিত থাকলে
উক্ত সন্তান যে তার পিতার বৈধ সন্তান, এটি তার কি প্রমাণ? চূড়ান্ত প্রমাণ। বাট এটারে কি করা যায়? খণ্ডন করা যায়। হ্যাঁ, অনলাইনে একজন প্রশ্ন করতে চেয়েছিলেন, দেখি কি প্রশ্ন আছে বলেন। আনমিউট করে দিছি, দ্রুত বলেন, কেউ কথা বলবেন না, বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই ধারা 111-তে যে ওই যে সম্পর্কটা ডাক্তার রোগী বা গুরু শিষ্যের যে সম্পর্কটা, এখানে যে সরল বিশ্বাসটা প্রথম পক্ষ প্রমাণ করবে, এটা কিভাবে কাজ করে স্যার? কিভাবে কাজ করে বলতে কি বোঝাতে যাচ্ছেন? মানে উনি একটা মামলা প্রমাণের ক্ষেত্রে মামলায় যখন আসবে তখন এই যে প্রথম পক্ষ যে সরল বিশ্বাস বিশ্বাস বিষয়টা আছে সে প্রমাণ করবে, কিভাবে প্রমাণ করবে বা তার প্রমাণ করার বাধ্যতাটা কেন? প্রথম পক্ষ তো মামলা করবে না। মামলা তো ধরেন, এই কথা বলেন না, আপনাদের একটা বাজে অভ্যাস কি, অনলাইনে আমি প্রশ্ন নিলে আপনারা গুটুর গুটুর করেন, কারণ কি? মেয়ে মানুষও তো কথা বলেন, আপনারা ছেলেরা তো কথা বলেন কেন? কোনো সম্পর্ক আছে নাকি দুজনের? আচ্ছা দেখেন, তাহলে উনি প্রশ্ন করছে, ধরেন মামলা করছে বিধবা মহিলা, বিধবা মহিলা মামলা করছে, সরল বিশ্বাসের নরমালি প্রমাণ করার কথা কার? বিধবা মহিলার। এখন বিধবা, উনি জিজ্ঞেস করছে সরল বিশ্বাসের প্রশ্নটা কেমনে আসবে, মানে কে প্রমাণ করবে, এটা বোঝা যাবে কিভাবে? বিধবা মহিলাকে এই জায়গায় বলতে হবে যে না, নরমালি মামলা প্রমাণ করার কথা আমার, বাট সাক্ষ্য আইনের 110 ধারা দেখতে মর্জি হয়। উনার সাথে আমার, উনি হলেন আমার অ্যাটর্নি, ওনারে আমি আগে এক মামলায় উকিল রাখছিলাম, তার মানে ওনার সাথে আমার কি সম্পর্ক আছে? সক্রিয় হস্তার সম্পর্ক আছে। সো আমি যা মামলা করলাম আমার প্রমাণ তো আমি করবই, কিন্তু আসলেই যে আমার সরল বিশ্বাস আছে কিনা, ছিল কিনা, এটা প্রমাণের দায় কার? ওনার। ওনার প্রমাণের দায়িত্ব। এবং এই ক্ষেত্রে আদালত বলবে যে 110 ধারা রেফারেন্স আপনার দিতে হবে, যে তাহলে সরল বিশ্বাস আছে কিনা এটা প্রমাণ করতে হবে কার? প্রতিপক্ষ, যে যার বিরুদ্ধে আমি মামলা করছি সে, যিনি এই মামলার বিবাদী তিনি। বুঝতে পারছেন চাকলাদার সাহেব? স্যার আপনার কথা বুঝতে পারছি। এখন উনি যে বিবাদী যিনি, উনি যদি এখানে আহ, সাহায্য না করে এই বিষয়টা সরল বিশ্বাস প্রমাণের জন্য, আমার কাছে কোনো সরল বিশ্বাসের কোনো আস্থা সম্পর্ক ছিল না, উনি তো যদি অসহযোগিতা করে সেক্ষেত্রে করণীয় কি? উনি অসহযোগিতা করলে ওনার বিরুদ্ধে রায় যাবে। আদালত বলছে যে বিবাদীরে তুমি প্রমাণ করো, যদি তুমি প্রমাণ না করতে পারো তাহলে আমি প্রমাণ না করলে আমি ব্যর্থ, তাহলে রায় যাবে কার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে। যে আর যেটা বিবাদী প্রমাণ করার কথা, বিবাদী প্রমাণ না করলে, কোনো পক্ষই সাক্ষ্য না দিলে, যে হারবে প্রমাণের দায়ভার কার? তার। তাহলে উনি যদি অসহযোগিতা করে, বাস খাবে উনি। ওই দিনের জন্য কালকে বাস ধরা ছবি আপনাদের দেখাই নাই, তাহলে উনি, বুঝছেন? আচ্ছা জি স্যার, ধন্যবাদ স্যার। জি, তো ঠিক আছে, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আপনাদের যাদের যাদের কোর্স ফি বকে আছে, যদি দেরিও হয় আমার সাথে আলাপ করবেন যে স্যার আমার এই সমস্যা, কিন্তু চুপচাপ থাকবেন না, নীরবে নিবৃতে। একাধিক জন আছে কথা দিয়ে বারবার ভঙ্গ করছেন, ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, আমরা পরীক্ষায় চলে যাই সরাসরি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।